দেখো, আমি এভাবে কিভাবে তোমাকে বিশ্বাস করব? তুমি এমন কোনো প্রমাণ দিতে পারবে যে তুমি নয়না, যেটার মাধ্যমে আমি বুঝতে পারবা তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, আমরা যখন এখানে এসেছিলাম তখন তোমার মেয়ে একে রাক্ষসীর হাতে বন্দি ছিল। সে তখন একটি চাঁপা ফুল হয়ে তার বাগানে ফুল হয়ে বন্দি ছিল। আমরা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। এ কথা শোনার পর ডাইনিটি চমকে ওঠে এবং কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে এটা সত্যি সত্যি নাইনা, কারণ এই কথা তারা ছাড়া আর কেউ জানে না। এরপর সেই ডাইনিটি নায়নাকে খাঁচা থেকে বাহিরে বের করে নিয়ে আসে। এ কথা তুমি কিভাবে জানতে পারলে? এটা তো কারো পক্ষে জানা সম্ভব নয়। তার মানে তুমি কি নায়না? কিন্তু তোমার চেহারা তো নায়নার মতো নয়। দেখো ডাইনি, আমি হচ্ছি নায়না, নয়তো আমি কিভাবে জানবো যে তোমার মেয়ে আগে একটি চাপা ফুল হয়ে রাক্ষসের কাছে বন্দি ছিল? আমি তোমাকে আগেও বলেছি যে একটি বিশেষ কারণে আমার রূপ পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, তোমার চেহারা কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হয়নি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি নায়না। আচ্ছা, তুমি এখানে এই গুহার ভেতরে কিভাবে বন্দি হলে? আসলে আমার যখন রূপ পরিবর্তন হয়েছিল তখন আমার স্বামী মাধবনাগের শক্তি পেয়েছে, আর সেই সময় আমরা সবাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেই সময় কি হয়েছিল সেটা আমি আর জানি না। তারপর যখন আমার জ্ঞান ফিরে, আমি দেখি আমি এই গুহার ভেতরে বন্দি হয়ে আছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো তোমার পক্ষে জানা সম্ভব নয় যে তোমাকে কিভাবে এখানে এনে বন্দি করেছিল। আমার পক্ষে অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না? ডাইনি, তুমি হয়তো ভুলে গেছো যে আমার কাছে সেই জাদুর আয়নাটি রয়েছে। তাকে আমি যে কোনো প্রশ্ন করি না কেন, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য। আমি যদি তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি যে আমি অজ্ঞান হওয়ার পর কি হয়েছিল, তাহলে সে অবশ্যই সেই প্রশ্নটির উত্তর দিবে। ওহো, তুমি ঠিকই বলেছ। আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার জন্য তো এখন এটা অনেক বেশি সহজ হয়ে গেল। তুমি তোমার শত্রুকে এটার মাধ্যমেই চিনতে পারবে। তাহলে আর দেরি না করে সেই জাদুর আয়নাটাকে ডেকে জিজ্ঞেস করে নাও সেদিন কি হয়েছিল। এরপর আমরা দেখি ডাইনির কথা মতো নয়না তখনই সেই জাদুর আয়নাটিকে স্মরণ করে। কিছুক্ষণের মধ্যেই সেই আয়নাটি তাদের সামনে হাজির হয়ে যায়। হাই নায়না, কি অবস্থা? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আচ্ছা, জাদুর আয়না। নায়নাকে নাকি কেউ একজন এই জঙ্গলের মধ্যে একটি গুহায় বন্দি করে রেখেছিল, কিন্তু সে অজ্ঞান ছিল, তাই কিছুই জানে না তার সাথে কি ঘটেছিল। সেটাই জানতে চাচ্ছি। দেখো ডাইনি, আমি এখানে নায়নার ডাকে হাজির হয়েছি, আর আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি শুধুমাত্র নায়না যে প্রশ্ন করবে সেটার উত্তর দেব। কি ব্যাপার আয়না? আমার সাথে কি তুমি মজা নিচ্ছ নাকি? এমন ব্যবহার করছো মনে হচ্ছে যে তুমি আমাকে আজ প্রথম দেখেছো। তোমার কি মনে আছে সেদিন আমিও প্রশ্নের উত্তর দিয়েছিলাম? আরে ডাইনি, রিল্যাক্স, আমি তো শুধু মজা করছিলাম।
তুমি তো দেখছি সিরিয়াস হয়ে গেছো। তোমার মাথায় তো গরম কেন বলো তো? আচ্ছা আয়না, এসব হেয়ালি বাদ দাও আর বলো, আমি সেদিন যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর কি হয়েছিল? কিভাবে আমি এখানে এই গুহার ভেতরে এসেছি? কি আমাকে এখানে এনে বন্দি করেছে? নায়না, সেদিন তোমরা যখন সাধু শঙ্করের সাথে কথা বলছিলে, সে যখন তোমাদেরকে এই বিষয়টি বলছিল যে তোমার রূপ পরিবর্তন হয়ে যাবে আর তারপর তোমরা সবাই অজ্ঞান হয়ে যাবে, তোমাদের এই কথাটা নাগরাজ অভিমন্যু শুনে ফেলেছিল। তারপর সে তার বান্ধবী কালনাগিনীকে বলেছিল তোমরা যখন অজ্ঞান হয়ে যাবে তখন তোমাকে বন্দি করে সে যেন তোমার জায়গায় শুয়ে পড়ে। তার মানে কি সে এখন আমার পরিবারের সঙ্গে একসাথে বসবাস করছে? সে কি এখন আমার বাড়িতে? হ্যাঁ নায়না, সে এখন তোমার বাড়িতে। তোমার স্বামী এবং সন্তান তারা মনে করছে সেই কালনাগিনীটা আসলে তুমি, কারণ তারা তো সেই সময় অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হওয়ার পর তোমার রূপ পরিবর্তন হয়েছে। তারা ভেবেছে তোমার রূপ পরিবর্তন হয়ে তুমি ওইটাই হয়ে গেছো, অর্থাৎ সেই কালনাগিনীকে তারা নয় ভাবছে। সে যদি আমার পরিবারের সাথে থাকে আর নাগরাজ অভিমন্যু যেহেতু তাকে এখানে পাঠিয়েছে, তাহলে তাদের উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না। তারা এখানে খারাপ কোনো মতলব নিয়েই এসেছে। তারা আমার পরিবারের ক্ষতি করতে চাচ্ছে। আমার পরিবারের ক্ষতি করার আগেই আমি একে দেখে নেব। আচ্ছা নায়না, ঠিক আছে, তাহলে তুমি কি আমার কাছ থেকে আর কিছু জানতে চাও, নাকি এখন আমি বিদায় নিতে পারি? ঠিক আছে জাদুর আয়না, তুমি এখন যেতে পারো। আবারও যখন তোমাকে দরকার পড়বে তখন স্মরণ করব। এরপর সেখান থেকে সেই জাদুর আয়নাটি গায়েব হয়ে যায়। নাইনা, তোমার বিপদে আমি তোমাকে একা ছেড়ে দেব না। আমি তোমাকে এই জঙ্গল থেকে সহি সালামতে বের করে দিব এবং সেই কালনাগিনীর হাত থেকে তোমার পরিবারকে রক্ষা করার যুদ্ধে আমি তোমার সাথে থাকব। না ডাইনি, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। তুমি এখানে যেভাবে আছো সেভাবে আরামে নিজের জীবনটাকে উপভোগ করো। শুধু শুধু আমার ঝামেলা কেন নিজের মাথায় নেবে? নাইনা, তোমার কি মনে আছে এক সময় আমার ঝামেলা তুমি তোমার মাথায় নিয়েছিলে? আমার মেয়েকে আমি শত চেষ্টা করার পরও উদ্ধার করতে পারিনি, কিন্তু তুমি এবং মাধব দুজনে মিলে আমার সমস্যাটা সমাধান করে দিয়েছ এবং আমার মেয়েকে ফুল থেকে মানুষ করার জন্য পরীর রাজ্য পর্যন্ত তোমরা আমার সঙ্গে ছিলে। এখন কিভাবে আমি তোমাকে একা ছেড়ে দেই? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি আমার কথা কিছুতেই শুনবে না। চলো তাহলে আমরা দুজনে গিয়ে সেই কালনাগিনীর মায়েরে বা পাকিস্তান করে ছেড়ে দিব। এরপর কাহিনী পরিবর্তন হয় আর আমরা নাগরাজ অভিমন্যুকে দেখতে পাই। সে গিয়েছে সেই কাকরতলি রাজ্যে, যেই রাজ্যে সেই সোনার ঘোড়াটি রয়েছে। নাগরাজ অভিমন্যু সেই রাজ্যের ঘোড়াশালে যায়, গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে একটি সোনার ঘোড়া রয়েছে, কিন্তু আশেপাশে প্রহরীরা রয়েছে। এখন সে চুরি করতে পারবে না। আরে সত্যি সত্যি তো এখানে একটি সোনার ঘোড়া রয়েছে। আমি কি সত্যি সত্যি দেখছি, নাকি এটা কোনো স্বপ্ন ঘোড়া? তাও আবার সোনার তৈরি, তাও আবার জীবিত প্রাণী। এটা তো কোনো মূর্তি নয়। আর এখানে তো আশেপাশে অনেকগুলো প্রহরী রয়েছে। আমি একটা কাজ করি, রাজ্যের ভেতরে গিয়ে কোথাও একটা লুকিয়ে থাকি। যখন সবাই ঘুমিয়ে যাবে তখন বের হয়ে আসব আর আস্তে করে ঘোড়াটিকে নিয়ে উধাও হয়ে যাব। এরপর নাগরাজ অভিমন্যু চুপি চুপি গিয়ে রাজ্যের ভেতরে একটি গোপন কুঠুরিতে লুকিয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়
আর রাত এগুতে এগুতে রাত অনেক গভীর হয়ে যায়। ততক্ষণে কিছু প্রহরী বাদে বাকি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন মনে হয় সবাই ঘুমিয়ে গেছে। যাই, গিয়ে এই সুযোগে ঘোড়াটিকে উধাও করে দেই। ঘোড়াটিকে নিয়ে গিয়ে সেই রাজাকে দিতে পারলে সে আমাকে সোনার বকটি দিয়ে দেবে, যাতে করে আমি আমার বাবাকে মুক্ত করতে পারবো। অভিমন্যু এটা ভেবে বের হতেই যাচ্ছিল, ঠিক সেই সময় সেই শয়তানটি তার সামনে চলে আসে, যেটাকে দেখে অভিমন্যু কিছুটা অবাকই হয়, কারণ এখন তো সেই শয়তানের কাছ থেকে তার তেমন কোনো সাহায্য নেওয়ার দরকার নেই। আরে শয়তান মশাই, আপনি এখানে? তা হঠাৎ কি মনে করে? আমি তো এখন আপনাকে স্মরণ করিনি। দেখো অভিমন্যু, তুমি শুধুমাত্র আমাকে স্মরণ করলেই যে আমি উপস্থিত হব, বিষয়টা এরকম নয়। আমি সবসময় তোমার উপকার করতে আসি, এখনো তোমার উপকার করতে এসেছি। কিন্তু মশাই, আমার জানা মতে এই মুহূর্তে তো আমার আপনার কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার দরকার নেই। এমন কোনো পরিস্থিতিও তৈরি হয়নি যে আপনাকে দরকার হবে। আপনাকে তো বিশাল বড় বড় কাজে লাগবে। আপনাকে এসব ছোটোখাটো কাজে আমি স্মরণ করব নাকি? অভিমন্যু, তুমি যে একটা বোকা সেটা আমি আগে থেকেই জানি। তোমার মাথার মধ্যে এক ছটাকও বুদ্ধি নেই। আরে শয়তান মশাই, আমি আপনার এত প্রশংসা করলাম আর আপনি আমাকে উল্টো অপমান করছেন। সত্যি কি আমি বোকা? বোকা নয় তো কি? তোর কি মনে হয় তুই এই ঘোড়াটা এখান থেকে চুরি করে নিয়ে ওই রাজাকে দিয়ে দিলে তুই জিতে যাবি? তোর কি মনে হয় এটা কোনো সাধারণ ঘোড়া? ওই রাজা কি তোকে এমনি এমনি এটা চুরি করার জন্য পাঠিয়েছে? এটা থেকে সে অনেক বেশি ফায়দা লুটে নেবে, আর বিনিময়ে তোকে দিবে একটি ছোট বক্সি। বিষয়টা একবার ভেবে দেখ। আরে হ্যাঁ, তুমি তো সত্যিই বলছো। আমি তো আগে এটা ভেবে দেখিনি। যেহেতু জিনিসটা আমি চুরি করছি, তাহলে সেটাকে আমি নিয়ে চলে যাই। এই জিনিসটা আমি কেন ওই রাজাকে দিতে যাব? আমি কেন তার গোলামি খাটব? শয়তানটি তাকে কুমন্ত্রণা দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর অভিমন্যু তো হচ্ছে একটা মাথা মোটা, সেও শয়তানের কুমন্ত্রণা তার গায়ে লাগিয়ে নেয়। এরপর অভিমন্যু আস্তে আস্তে প্রাসাদের ভেতর থেকে বের হয়ে ঘোড়াশালের দিকে যায়। তারপর যখন সেই ওই ঘোড়াটি পেয়ে যায়, তখন সেই ঘোড়াটিকে নিয়ে সে আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে। এরপর অভিমন্যু সেই ঘোড়াটিকে নিয়ে সেই রাজ্য পার হয়ে তার নিজের এলাকার দিকে চলে যেতে লাগে। ঠিক সেই সময় সেই রাজার সৈন্যবাহিনীরা তাকে আটকে ফেলে, কারণ ওই সৈন্যবাহিনীরা সব সময় অভিমন্যুকে চোখে রাখছিল। সৈন্যবাহিনীরা তাকে নিয়ে সোজা রাজার সামনে চলে আসে। মহারাজ, এই নাগরাজ অভিমন্যু তো আপনার সাথে বেইমানি করেছে। সে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো যে আপনি আমাদেরকে তার পেছনে লাগিয়ে দিয়েছেন, নয়তো সে এই সোনার ঘোড়াটিকে নিয়ে তার নিজের এলাকার দিকে চলে যাচ্ছিল। কি বলছো? ওর এত বড় স্পর্ধা! আমি তোকে ভালো মানুষ মনে করেছিলাম, এখন তো দেখছি সে একটা প্রফেশনাল চোর। ওকে এভাবে ছাড়া যাবে না। একটা কাজ করো, ওকে নিয়ে কারাগারে বন্দি করে দাও, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। মহারাজ, আমার কথা বিশ্বাস করুন, আমি প্রফেশনালি কোনো চোর নই। আমি এখানে প্রথমত এসেছি সোনার বকটি নেওয়ার জন্য, কারণ আমার বাবা একটি অভিশাপের কারণে পাথরের মূর্তি হয়ে গেছে। এখন তাকে আবার তার স্বাভাবিক রূপে পেরিয়ে আনতে হলে এই সোনার বকটি লাগবে, তাই আমি এটাই চুরি করতে এসেছি, তাছাড়া আর কিছুই নয়। তুই একটা রাজার সামনে দাঁড়িয়ে আবারও মিথ্যা কথা বলছিস। তোর কথাই যদি সত্যি হয়, তাহলে তুই এখান থেকে সোনার বক না নিয়ে সোনার ঘোড়াটি নিয়ে কেন পালিয়ে যাচ্ছিলি? তোর যদি বকই দরকার হয়, তাহলে তো তুই যে করেই হোক এই বক নিয়ে যাওয়ার কথা। তুই কেন ঘোড়া নিয়ে পালাচ্ছিলি? আসলে তুই তো একটা জাত চোর। আমাকে মাফ করে দিন মহারাজ, আমি একটা শয়তানের ফাঁদে পড়ে ভুল করে ফেলেছি। আমি আসলে এটা চিন্তা করেই দেখিনি যে এই ঘোড়াটা আমার কোনো কাজে লাগবে না।
আমার যদি কিছু কাজে লাগে তাহলে সেটা হচ্ছে সোনার বক। সৈন্যরাই ধোঁকাবাজার কোনো কথাই বিশ্বাস করবে না। একটা কাজ করো, ওকে নিয়ে কারাগারে বন্দি করে দাও, কালকে ওর বিচার হবে। তারপর মহারাজ অভিমন্যুর কোনো কথাই শোনে না। সৈন্যবাহিনী তাকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে দেয়। কেন যে ওই শয়তানের ফাঁদে পড়তে গেলাম? এখন আমি এখান থেকে কিভাবে বেঁচে বের হব? একটা কাজ করি, জাদুর আয়নাকে জিজ্ঞেস করে দেখি তার কাছ থেকে কোনো সাহায্য পাই কিনা। এরপর অভিমন্যু সে কারাগারের মধ্যেই জাদুর আয়নাকে স্মরণ করে এবং কিছুক্ষণের ভেতরে সেই কারাগারের ভেতরে জাদুর আয়নাটি হাজির হয়ে যায়। হাই অভিমন্যু, অভিনন্দন, তোমাকে ফুলের শুভেচ্ছা। কংগ্র্যাচুলেশন, তুমি আবারও এই রাজার কাছে বন্দী হয়ে গিয়েছ। বলো তো, তোমার মতো এরকম অর্জন আর কেউ পড়তে পারবে কিনা? আমি জানি তুমি আমাকে নিয়ে মজা উড়াচ্ছ, কারণ আমি আবারও লোভে ফেসে গেছি। কিন্তু এবার আমার কোনো দোষ ছিল না, দোষ ছিল এটা বলে অভিমন্যু থেমে যায়। সে আর সেই শয়তানের কথা বলে না। তার মনে ভয় হয়, যদি সে শয়তানের ব্যাপারে কিছু তাকে বলে, যদি সে এটাও যদি কোনোভাবে জেনে যায় যে এই আয়নাকে রপ্ত করতে গিয়ে সে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিল, সে উত্তরগুলো সেই শয়তানটা তাকে বলে দিয়েছিল। এজন্য সে চুপ করে যায়। কি ব্যাপার, চুপ করে গেলে কেন? নিজের দোষটা তো অন্য কারোর উপর চাপিয়ে দিতে চাইছিলে। ছাপিয়ে দাও, সমস্যা কি? তুমি নাটক করো, আমি নাটক দেখি, কিন্তু আমি কিছুই বলি না, কারণ নাটক দেখতে আমার ভালো লাগে। আচ্ছা আয়না, আমি জানি আমি ভুল করেছি, আর তোমার কথাও আমি শুনিনি। এরকমটা দুইবার হয়ে গেছে। দয়া করে এসব ভুলে যাও আর আমাকে ক্ষমা করে দাও। আরে ভাই, তোমার মাথায় যদি সামান্য পরিমাণ বুদ্ধিও থাকে, তাহলে তোমার একবার চিন্তা করা উচিত ছিল তোমার ওই সোনার ঘোড়াটি কোনো কাজেই লাগবে না। তোমার কাজে লাগবে শুধুমাত্র সোনার বক, যেটা দিয়ে তুমি তোমার বাবাকে সুস্থ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটি উপায় বলো যেটার মাধ্যমে আমি এখান থেকে মুক্তি হতে পারবো। এই রাজা তো খুবই কঠোর, তার মন অনেক শক্ত। হ্যাঁ, অবশ্যই, কেন নয়? আমি তো তোমার হুকুমের গোলাম। তুমি যে কোনো প্রশ্নই করো না কেন, আমি সেটার উত্তর দিতে বাধ্য। মনে রেখো, শুধুমাত্র প্রশ্নের উত্তরই আমি দিয়ে থাকি, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, আমি জানি তুমি শুধুমাত্র প্রশ্নের উত্তরই দাও। এখন বলো, আমি এখান থেকে কিভাবে বের হয়ে যেতে পারবো? আরে সেটা তো খুবই সহজ। মহারাজ যদি তোমাকে এই দরজা খুলে দিয়ে বলে যে অভিমন্যু এখান থেকে চলে যাও, তাহলেই শুধুমাত্র তুমি এখান থেকে বের হতে পারবে। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। আয়নাটির কথায় স্পষ্টই তাকে অবহেলা করার চাপ দেখা যাচ্ছে, এবং আয়নাটি কথা বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। তার কিছুক্ষণ বাদে আমরা দেখি সেই রাজা অভিমন্যুর কাছে সেই কারাগারে আসে। অভিমন্যু, তুমি কি তোমার শাস্তি থেকে মুক্তি পেতে চাও? যদি তুমি আমার কথা মতো কাজ করো, তাহলে আমি তোমাকে এই শাস্তি থেকে মুক্ত করে দেব। হ্যাঁ মহারাজ, অবশ্যই, কেন নয়। আমি আর আপনার সাথে কোনো দু নাম্বারই করব না। আপনি বলুন আমাকে কি করতে হবে। আপনি যেটা বলেন না কেন, আমি সেটাই করব। ঠিক আছে, আসলে আমার ছোটবেলা থেকেই বিভিন্ন সোনার জিনিস কালেকশনে রাখার একটি শখ ছিল। সেজন্যই আমি সোনার বক, সোনার ঘোড়া এখানে এনে রেখেছি। আর আমার কালেকশনে যেহেতু দুটি সোনার বক রয়েছে, তার মধ্য থেকে একটি আমি তোকে দিয়ে দেব। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন বলুন যে আমাকে কি করতে হবে, আমার বর্তমানের মিশন কি? বাহ, তুমি তো খুব সহজেই বুঝে গেছো যে তোমাকে আমি আরও একটি মিশন দিতে যাচ্ছি। তুমি খুবই বুদ্ধিমান। তাহলে শোনো, আমাদের রাজ্যে জঙ্গলের মাঝখানে একটি বাড়ি রয়েছে। সেটা কোনো রাজার বাড়ি নয়, একটা কৃষকের বাড়ি। সেখানে একটি সোনার গরু রয়েছে।
সেই গরুটি তুমি আমাকে চুরি করে এনে দেবে। তো বন্ধুরা, 18 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর পরের পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব 19 লিখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি পরের পর্ব দিয়ে দেওয়া হবে।